হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর বিদেশি সাহিত্য বিভাগের একটি গল্প, বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এই গল্পটি জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিটির একটি অনবদ্য নিদর্শন। ম্যাজিক রিয়ালিটি বা জাদু বাস্তবতা বলতে কি বোঝায় সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে একটু জেনে নেব লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সম্পর্কে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম হয় দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় 1927 খ্রিস্টাব্দে। মূলত ঔপন্যাসিক হিসেবে তিনি অধিক পরিচিত হন। গদ্য সাহিত্যে জাদু বাস্তবতার প্রয়োগ প্রথম তিনিই করেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল 100 বছরের নিঃসঙ্গতা, কর্নেলকে কেউ চিঠি লেখে না, কলেরার দিনগুলিতে প্রেম, চিলিতে গোপনে, বিপন্ন এক নাবিকের গল্প, এই শহরে কোনো চোর নেই ইত্যাদি। 1982 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 2014 খ্রিস্টাব্দে এই বিখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে। আমাদের আজকের পাঠ্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি নেওয়া হয়েছে তার এই শহরে কোনো চোর নেই গ্রন্থটি থেকে। এই গল্পটিও তার জাদু বাস্তবতার ধারার এক অনন্য নিদর্শন। আমাদের মূল আলোচনায় আসার আগে একটু জেনে নেব জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিটি বলতে কি বোঝায়। দেখো, এই জাদু বাস্তবতা যে দুটি কথা, এরা পরস্পর বিরোধী। ম্যাজিক বা জাদু বলতে আমরা বুঝি কোনো অসম্ভব বা কোনো অবাস্তব ব্যাপারকে। অপরদিকে বাস্তবতা বলতে আমরা বুঝি আমাদের প্রতিদিনের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যা আমরা লাভ করি, যার মধ্যে কোনো ফাঁকি বা কল্পনার অবকাশ থাকে না। কিন্তু এই জাদু বাস্তবতা এই দুটিকে একসঙ্গে কিভাবে মেলানো যায়? আসলে জাদু বাস্তবতা হলো সেই জিনিস যেখানে আপাত অসম্ভবের মোড়কে কিছু ঘটনা বা কিছু চরিত্রকে ভিত্তি করে লেখক ধীরে ধীরে অনেক কঠিন সত্য, কঠিন বাস্তব এবং মানুষের চারিত্রিক জটিলতাকে আমাদের সামনে তুলে ধরেন। এটাই হলো জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিটির মূল কথা। এবারে আমরা চলে আসব গল্পের পাঠ ও আলোচনায়। এই গল্পটি বেশ বড়, তাই দুটি পর্বে ভাগ করে আমরা এই আলোচনাটি করব। গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই গল্পে বেশি চরিত্র নেই। যে কটি চরিত্র রয়েছে তাদের নামগুলি একটু আগে জানা থাকলে গল্পটা ধরতে সুবিধে হবে। চরিত্রগুলি হল পেলাইও, এলিসেন্দা, পাদ্রি গোনসাগা, প্রতিবেশিনী, মাকড়সা কন্যা, জনতা এবং প্রধানত যাকে নিয়ে গল্পটি আবর্তিত হয়েছে সেই ডানাওয়ালা বৃদ্ধ। প্রসঙ্গক্রমে একটি কথা বলে নেওয়া প্রয়োজন যে এই ডানাওয়ালা বৃদ্ধ কিংবা মাকড়সা কন্যা এদের কারোর চরিত্রেরই পূর্ণ বিবর্তন এই গল্পে দেখানো হয়নি। গল্পটি শুরু হয়েছে এভাবে: বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। ছোট গল্পের সূচনা ও উপসংহার নাটকীয় হওয়া বাঞ্ছনীয়। এখানে বৃষ্টির তৃতীয় দিনের কথা বলার মধ্যে দিয়ে কিছুটা আচমকাই যেন গল্পটি শুরু হয়েছে। পেলাইও একটি চরিত্র যার বাড়িতে
বৃষ্টির দিনে প্রচুর কাঁকড়া মারার ফলে বাড়ির মধ্যে সেগুলি পচে গন্ধ হয়ে গেছিল এবং পেলাইওকে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। তাদের ধারণা ছিল তাদের নবজাত শিশুটির যে জ্বর হয়েছে সেটা ওই পচা বদ গন্ধের জন্যে। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে উঠেছে, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু। তোমরা দেখবে প্রচণ্ড বৃষ্টি যখন হয়, একেবারে মুষলধারে বৃষ্টি, তখন কিন্তু শুধুমাত্র একটা ধূসর আবরণ চারিদিকে ছেয়ে যায়, আর কিছু দেখা যায় না। তেমনি ওই সমুদ্রের পাড়ে গেলে বোঝা যাবে যে সমুদ্র ও আকাশ একাকার হয়ে গিয়ে সবটাই একটা ধূসর বস্তু হয়ে যায়। আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো, তাই হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাবে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। বৃষ্টিতে ওই বালিগুলো একেবারে কাদার মতো হয়ে গেছে এবং খোলক মাছ হচ্ছে বলা যেতে পারে যেসব মাছের খোল রয়েছে, কাঁকড়া ইত্যাদি জাতীয় মাছ, সেই রকম মাছগুলিও মরে একেবারে বৃষ্টিতে ভিজে একসা হয়ে নরম সেদ্ধ মতো হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে তাদের একটা কাদা আর এইসব পচা জিনিসের স্তূপ হয়ে খুব বিচ্ছিরি পরিবেশ তৈরি হয়েছে। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি, সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। এই হলো মূল গল্পের সূচনা। যখন পেলাইও বাড়ি ফিরেছিল তখন চারিদিকে বৃষ্টির দরুন এতই কম আলো ছিল যে বাড়ির পেছনের কোণে কিছু একটা নড়ছে, সেটা যে কি বস্তু সেটা পেলাইও বুঝতে পারছিল না। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। সেই যে জিনিসটা বাড়ির পেছনের কোণে ছটফট করছিল, তার কাছে গিয়ে দেখলো পেলাইও যে কাদার মধ্যে একটা থুরথুরে বুড়ো পড়ে আছে, যার বিশাল দুটি ডানা রয়েছে, এবং সেই বিশাল দুটি ডানায় বাধা পাওয়ার জন্যই সে খুব চেষ্টা করেও উঠতে পারছিল না। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে, তার বউ। সে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। বোঝাই যাচ্ছে এই যে অবাস্তব একটা ব্যাপার, একটা থুরথুরে বুড়ো যে একেবারেই মানুষের মতো, কিন্তু তার রয়েছে দুটি বিশাল ডানা। এরকম বাস্তব অসম্ভব একটা কিছু দেখে খুব ভয় পেয়ে পেলাইও তার বউ এলিসেন্দার কাছে ছুটে গেল এবং তারা দুজনে মিলেই সেই থুরথুরে বুড়োর কাছে গেল। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের পিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। এখানেই হলো ভাষার বৈশিষ্ট্য। দেখো, এবারে সেই যে বুড়ো থুরথুরে লোকটি, যে আগন্তুক পেলাইওদের বাড়িতে, তার বর্ণনা দেওয়া হয়েছে। তার পরনে একেবারে ন্যাকড়ার মতন একটুখানি পোশাক, মাথায় চকচকে টাক এবং তাতে বিবর্ণ কয়েকটি চুল, ফোকলা মুখ, এবং সেই আগন্তুকের বৃদ্ধাবস্থা এবং বর্তমান দুর্দশাগ্রস্ত অবস্থাকে কিভাবে বোঝানো হচ্ছে, কোন উপমা দিয়েছেন লেখক? ঝোড়ো কাকের পিতামহের করুণ দশা। অর্থাৎ ঝোড়ো কাক আমরা বলি প্রচণ্ড বিধ্বস্ত কোনো অবস্থায় কেউ এলে আমরা তাকে বলি ঝোড়ো কাকের মতো চেহারা হয়েছে। এরকম বৃদ্ধটিও এই প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই যে এসে পড়েছে একটা অচেনা অজানা জায়গায়, বোঝাই যাচ্ছে তারও চরম দুর্দশাগ্রস্ত অবস্থা, ফলে তাকে ঝোড়ো কাকের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সে যেহেতু অতি বৃদ্ধ তাই তাকে বলা হয়েছে ঝোড়ো কাকের পিতামহ। পিতামহ আমরা বলি ঠাকুর দাদাকে, পিতামহ তার বাবা, পিতামহ তারও বাবা। তার মানে লোকটি যে অত্যন্ত বৃদ্ধ, তার যে অনেক অনেক বয়স হয়েছে সেটা বোঝাতে এই উদাহরণ দেওয়া হয়েছে।
তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। তার যে প্রধান বৈশিষ্ট্যটি সেই বিশাল দুটি ডানা, সেগুলোকে বলছে শিকারি পাখির ডানা। অর্থাৎ শিকারি পাখিদের ডানা তো খুব লম্বা বড় হয়, সেই ডানাটা একেবারেই নোংরা এবং পালকগুলি খসে পড়েছে, তার উপরে সেগুলি কাদায় আটকে জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকল। একেবারে প্রথমেই যে একেবারে হতবাক অবস্থা, হতভম্ব হয়ে গেছিল, সেটা ধীরে ধীরে একটু চোখ সয়ে গেল। ফলে এবারে তাকে বেশ চেনা চেনা লাগলো। চেনা চেনা মানে সে পরিচিত কেউ এমন নয়, সে যে একটা মানুষই ছিল আসলে, অদ্ভুত হলেও সেই হিসেবেই তাকে চেনা চেনা বলা হয়েছে। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে। ওরা চেষ্টা করলো তার সঙ্গে কথা বলার, কিন্তু সে এদের ভাষা জানে না, বোঝা যাচ্ছে সে একটা দুর্বোধ্য ভাষায়, দুর্বোধ্য বলিতে তার ঋণঋণে গলায় কি একটা বলার চেষ্টা করলো। এই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এবারে যখন সে ওদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করলো, যতই সেটা দুর্বোধ্য হোক না কেন, ওরা ধরে নিল, ওরা ওই ডানাগুলিকে আর পাত্তা দিল না। কোথা থেকে কিভাবে এরকম ডানা হতে পারে একটা মানুষের, সেগুলোকে পাত্তা না দিয়ে ওরা ধরে নিল যে এই প্রচণ্ড দুর্যোগ এবং তাদের বাড়ির কাছে সমুদ্র, ফলে কোনো একটা ভিনদেশি জাহাজের কোনো নিঃসঙ্গ নাবিক এখানে এভাবে এসে পড়েছে, এরকমটাই ওরা ভেবে নিল। অথচ তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পরশিনীকে ডেকে আনলে। কিন্তু তবুও নিশ্চিন্ত হতে না পেরে ওরা পাশের একজন কাউকে, অর্থাৎ যে প্রতিবেশিনী, তেমন একজন কাউকে ডেকে আনলো। সে আবার জীবন মৃত্যুর সব হলিগুঁজেরই হদিশ রাখে। অর্থাৎ বলতে চাইছে সে জীবন এবং মৃত্যুর সমস্ত রহস্যেরই সমাধান তার কাছে আছে, সেই জন্যেই তাকে এরা ডেকে নিয়েছে। আর সে কি করলো না, তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। এ যে এক দেবদূত, পরশিনী তাদের বললে, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। সেই প্রতিবেশিনী বেশ বিশ্বাসের সঙ্গে বলল যে এ এক দেবদূত এবং তাদের বাচ্চাটাকেই হয়তো নিতে এসেছিল, কিন্তু এই রকম প্রচণ্ড দুর্যোগের মধ্যে, এবং সে যেহেতু একদম বুড়ো হাবড়া হয়ে গেছে, সে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আর তার কাজটা করে উঠতে পারেনি। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন, ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। অর্থাৎ সে যখন বলল যে তাদের বাচ্চাকে নিতে এসছে এবং একে আর রাখা উচিত না, মেরে ফেলা উচিত, ওরা কিন্তু সেটা করলো না। তারা পরশিনীর এই যে প্রস্তাব, সেটাকে ওরা কোনো রকমভাবেই মানলো না এবং ওরা তাকে কিছুই করলো না। কিন্তু ভেতরে তো একটু ভয়ও রয়েছে, তাই কি করলো, রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র। তার কাছে যে মুগুরটা ছিল, সেই মুগুরটাকে অস্ত্র হিসেবে ধরে নিয়ে সে তার রান্নাঘর থেকে পাহারা দিতে লাগলো ওই অদ্ভুত দর্শন মানুষটিকে। আর রাত্রিরে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই খাই নিয়ে, তার গায়ে আর জ্বর নেই।
তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কি ঘটলো না, সেদিনকে রাত্রেও তো প্রচণ্ড বৃষ্টি হলো এবং কাঁকড়া আসলো, একটার পর একটা ওরা কাঁকড়া মেরে চলেছিল। কিন্তু দেখা গেল যে মাঝরাত্রে বাচ্চাটা জেগে উঠলো, তার জ্বর ছেড়ে গেল এবং তার প্রচণ্ড খিদেও পেল, বোঝা যাচ্ছে অর্থাৎ তার সুস্থ হয়ে ওঠার লক্ষণ বাচ্চাটির। এবং যেহেতু পরশিনী বলেছিল বাচ্চাটিকে নিয়ে যাবার জন্য এসেছে, অথচ এই দেবদূত আসার পরেই তাদের বাচ্চা সুস্থ হয়ে উঠেছে, তাই তাদের মন সেই দেবদূতের প্রতি দরাজ দিল হয়ে উঠল। তারা ঠিক করলো যে 3 দিনের উপযোগী যথেষ্ট খাবার আর জল দিয়ে একটা ভেলায় করে তাদের বাড়িতে আসা সেই অদ্ভুত আগন্তুককে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসবে, অর্থাৎ সমুদ্রে ছেড়ে দিয়ে আসবে তার নিয়তির কাছে। কারণ তারা তো ভাবছে সে সেখান থেকেই এসেছে, সেখানটাই তার নিয়তি, তারপর যা হবে সেটা তার ভাগ্য। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই পেলাইও আর এলিসেন্দা কি দেখলো যে তাদের বাড়িতে সেই যে দেবদূত বলে যাকে চিহ্নিত করেছিল প্রতিবেশিনী, সে তাকে দেখার জন্যে একেবারে লোক জমে গেছে। কিন্তু দেবদূত বললে যে সম্ভ্রম দেখানোর কথা, যে সম্মান দেখানোর কথা, সেটা ছিটে ফোটাও তাদের মধ্যে নেই। তারা ছুঁড়ে ছুঁড়ে তাকে এমনভাবে খাবার দিচ্ছে তাতে মনে হচ্ছে না যে তারা কোনো অতিপ্রাকৃত কিছু দেখতে এসেছে। অতিপ্রাকৃত কিছু দেখতে এলেও তো মানুষের মধ্যে একটা সম্মান, একটা সম্ভ্রম, একটা ভয় থাকে, সেটুকুও তাদের মধ্যে নেই। সার্কাসের জন্তুকে যেরকমভাবে লোকে দেখে মজা পায়, রঙ্গতামাশা করে, তাকে দেখেও এরা তেমনই করছে। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহই জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সেই জাতি হবে জ্ঞানী গুণী সবার সেরা, আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। এরপরে কি হলো, সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এটি তো বিদেশি গল্প, বিদেশি পটভূমিকায়, ফলে সেখানে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলেও চার্চ, পাদ্রি এদের যথেষ্ট প্রভাব রয়েছে। সেরকমই সেই এলাকার যে পাদ্রি, সে 7টার আগেই এইসব কিছু উদ্ভট খবর পেয়ে ছুটে এসেছে বেশ শঙ্কিত হয়ে, এবং ততক্ষণে একটু গম্ভীর প্রকৃতির কিছু দর্শকরাও এসেছে। তারা এই যে বন্দি মানুষটি, এর সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে, কারণ এ তো আর 5 জনের মতো সাধারণ নয়, এর ভবিষ্যৎ সম্পর্কেও একটা অদ্ভুত অসাধারণ কিছুই ভাবনা চিন্তা করবে লোকজন। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্যে প্রশ্নোত্তরে সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছ থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভেবা চাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা। কিন্তু পাদ্রি গোনসাগা তিনি চাইলেন যে ওই খাঁচাটা খুলে তার ভেতরে গিয়ে ওই লোকটির মুখোমুখি হয়ে তার সঙ্গে কথাবার্তা বলে কিছু বোঝার চেষ্টা করতে।
পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। আমরা আগেই জেনেছি যে এই যে অতিকায় ডানাওয়ালা বৃদ্ধটি এসেছে, সে এদের ভাষা জানে না, সে নিজের ভাষায় কিছু বলার চেষ্টা করছিল। পাদ্রে গোনসাগা যখন তাকে গিয়ে লাতিন ভাষায় সুপ্রভাত বলল, তখন লোকটি তো এই মানব সমাজের যে রীতিনীতি নিয়ম, কি করলে ধৃষ্টতা বলা হয়, কি করলে তাকে ঔদ্ধত্য বলা হয়, কিছুই সে জানে না। সে পাদ্রির ওই সুপ্রভাত সম্ভাষণের উত্তরে গুনগুন করে কিছু একটা বলল, এবং এই যে বলছে দেখো শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে। একটু আগে আমরা ঝোড়ো কাকের প্র পিতামহের উপমা পেয়েছিলাম তার বৃদ্ধ বয়সটা বোঝানোর জন্য, আবার এখানে বলছে দেখো প্রত্নপ্রাচীন চোখ তুলে, অর্থাৎ এক্ষেত্রেও সে যে অতি বৃদ্ধ সেটা বোঝাতেই এই যে প্রত্নপ্রাচীন চোখ তুলে এই বিশেষণটি ব্যবহার করেছেন লেখক। এ যে এক জোচ্চোর ফেরেববাজ, এ বিষয়ে এ তল্লাটের যাজনপল্লীর এই পুরুত্রীর মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর পড়লে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। এই যে তাকে দেবদূত বলে প্রতিবেশিনী প্রথমটায় প্রচার করেছিল, আসলে যে দেবদূত হওয়ার মতন তার কোনো বৈশিষ্ট্যই নেই, সেটাই তাকে কাছ থেকে গিয়ে পাদ্রি গোনসাগা আবিষ্কার করলো। তার কারণ যে লাতিন ভাষাকে তারা ঈশ্বরের ভাষা বলে জেনেছে, তার উত্তরে সে কিছু বলতে পারলো না। দেবদূত হলেও সে তো দেবতা বা ঈশ্বরের দূত, তাহলে ঈশ্বরের দূত ঈশ্বরের ভাষা জানে না, এটা তো হতে পারে না। এখানেই তার দেবদূত হওয়ার লাইসেন্স খারিজ হয়ে গেল। এরপরে দেখা গেল যে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখাচ্ছে, কাজে এটাও দেবদূতের সঙ্গে মেলে না। তারপরে বোঝা গেল যে তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তার ডানাগুলোতে গজিয়েছে নানা রকম পরভৃত, অর্থাৎ যারা অন্যের শরীর থেকে নিজেদের পুষ্টি আহরণ করে তাকে বলে পরভৃত। সেই রকম কিছু পোকামাকড় তার ডানায় আশ্রয় নিয়েছে, এবং পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব হাওয়া, অর্থাৎ হাওয়ায় যে পালকগুলোর একেবারে নাজেহাল দশা, এই সব কিছুই একটি দেবদূত হলে তার হওয়ার কথা নয়। ফলে পাদ্রি গোনসাগা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন, ছলাকলাহীন সাদাসিদে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ের উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যেস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। এবারে গোনসাগা কি করলো, তাদের তো সবকিছুই ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সে বাইরে এসে প্রচার করলো যে বেশি সাদাসিধে হলে কিন্তু বিপদ, এ আসলে দেবদূত তো নয়, এক শয়তান, ফেরেববাজ ইত্যাদি। এবারে তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তাঁর বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তাঁর গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। এই লোকটি আসলে কি, একে নিয়ে কি করা উচিত সেসব সম্পর্কে সবকিছু সিদ্ধান্ত নেওয়া যাবে। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে।
বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে, আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। দেখা গেল পাদ্রির এইসব কথাবার্তায় কারোর মনেই কোনো কিছু রেখাপাত করেনি। যাদেরকে বলল তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়াই হলো না, বরং তাদের মাধ্যমে এত দূর দূরান্তে ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টার মধ্যে পেলাইও আর এলসেন্দাদের বাড়িতে এত লোকের ভিড় হলো, বাড়িটাই প্রায় ভেঙে পড়ার উপক্রম হলো এবং সেনাবাহিনীকে ডাকতে হলো এদেরকে সরানোর জন্য। আমাদের আজকের পাঠ এই পর্যন্তই রইল। পরের দিন এর পরবর্তী অংশ অর্থাৎ শেষ অংশটুকু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।